আমি ডক্টর পাপড়ি চট্টোপাধ্যায় আবার চলে এলাম তোমাদের সাইকোলজির সোশ্যাল সাইকোলজির ওপর থার্ড সেমিস্টারে সোশ্যাল ইনফ্লুয়েন্স অ্যান্ড গ্রুপ প্রসেস এই চ্যাপ্টারটার ওপর পড়াবো বলে। এর আগের ভিডিও ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারের প্রথম দিককার কিছু অংশ পড়িয়েছি। আজকে পড়াবো এই অংশটা। এই অংশটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং জটিল অংশ সোশ্যাল সাইকোলজির। এই অংশটায় আমরা পড়ব যে কিভাবে গ্রুপ বা সমষ্টি বা জনগণ বা একসাথে অনেকগুলো লোক আমাদের ওপর, ব্যক্তি মানুষের ওপর সামাজিকভাবে প্রভাব বিস্তার করে। আমি আগের ক্লাসেই তোমাদের বলেছি, একজন ব্যক্তি বা একটা গ্রুপ অফ পিপল যখনই আমরা সামাজিকভাবে বিলং করি কোনো গোষ্ঠীর মধ্যে বা একাও থাকি, আমাদের ওপর একটা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি সামাজিক চাপ হতে থাকে, যেটা আমাদের সম্পূর্ণ বিহেভিয়ারকে ডিরেক্ট করে, পরিচালিত করে, গভর্ন করে। তো সেই জায়গা থেকে কিভাবে করে, কোন কোন প্রক্রিয়ায় করছে, এই সোশ্যাল ইনফ্লুয়েন্সটা কত রকম ভাবে আমাদের ওপর পড়ছে, সেটা আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে জানব। প্রসেস অফ সোশ্যাল ইনফ্লুয়েন্সেস, সোশ্যাল ইনফ্লুয়েন্স অন ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ, এবং এর প্রসেসগুলো কি কি? কনফর্মিটি, কমপ্লায়েন্স অ্যান্ড ওবিডিয়েন্স। এই আমরা পড়ব। চলে যাই। সোশ্যাল ইনফ্লুয়েন্স কিভাবে ব্যক্তি এবং মানুষের উপর প্রভাব বিস্তার করে, বা সোশ্যাল ইনফ্লুয়েন্স কি রাদার। Social influence refers to the ways individuals and groups adjust their attitude, beliefs, and behaviors to match the demands of a social environment. যেহেতু আমরা সামাজিক প্রাণী, সামাজিকভাবে বা সমাজবদ্ধভাবে আমরা বাস করতে আমাদের হয়, সেখানে আমাদের বিশ্বাস, আমাদের ক্ষমতা, আমাদের চিন্তাধারা, আমাদের ধারণা, এগুলো সবই সামাজিক পরিবেশের সঙ্গে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হয়, ম্যাচ করিয়ে নিতে হয়। সেটা না করলে আমরা আমাদের ডিমান্ডগুলো, আমাদের নিডগুলো আমরা ফুলফিল করতে পারবো না। সমাজের বিরুদ্ধে গিয়ে, পুরো গ্রুপ অফ পিপলের বিরুদ্ধে গিয়ে কোনো একা মানুষ কোনোভাবেই সাস্টেন করতে পারে না তার সামাজিক জীবনে বা রাদার গোটা জীবনে। সেক্ষেত্রে আমাদের নিডগুলোকে, আমাদের জীবনের বেঁচে থাকার জন্য যে মানে উপাদানগুলো, সেগুলোকে পাওয়ার জন্য এবং টিকে থাকার জন্য সমাজের প্রত্যেকটা মানুষকে সাথে রেখে তাদের সঙ্গে একাত্মতা মেনটেন করে পাশাপাশি থেকে আমরা কেবল বাঁচতে পারি। তো সে কারণে এটাকেই সোশ্যাল ইনফ্লুয়েন্স বলা হচ্ছে, যে কিভাবে আমরা সেই সামাজিক পরিবেশের সঙ্গে আমাদের সব কিছুকে অ্যাডজাস্ট করে নিই। আমাদের বিশ্বাস, আমাদের ধারণা, আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের রীতিনীতি, জীবনের সমস্ত পার্টগুলোকে আমরা, সমস্ত প্রত্যয়গুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিই। তো it is driven by the human need for acceptance, security and information. মানুষের যে চাহিদা, এই চাহিদার গুলো কি, যেগুলো মূলত আমাদের সামাজিক এই অনুরূপিতা বা যে কোনো রকমের সামাজিক প্রভাবগুলোর দ্বারা প্রভাবিত হতে সহায়তা করে। এই নিডগুলো সামাজিক নিড, শুধুমাত্র খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য আমরা এগুলো করি না। মূলত সামাজিক নিডগুলো আমাদের অনুপ্রেরণা দেয় যে আমরা যেন সমাজকে পাশে নিয়ে চলি, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলি, সোজা বাংলায়।
সেই সামাজিক নিডগুলো কি? অ্যাকসেপ্টেন্স, সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন, অর্থাৎ সামাজিক অনুমোদন, প্রশংসা, সমাজ আমাকে পুরস্কৃত করবে, ভালো বলবে, আমাকে খারাপ বলে অগ্রাহ্য করবে না, এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে থাকে এবং আমরা একসাথে জোটবদ্ধ হয়ে থাকতে ভালোবাসি, যেটা আমাদেরকে সিকিউরিটি দেয়, নিরাপত্তা বোধ দেয়। যদি আমি মনে করি যে সামাজিকভাবে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি, সেই জায়গাতে কিন্তু আমার ভিতরে তৈরি হবে গভীর নিরাপত্তাহীনতা, একটা বোধ। So the social environment profoundly shapes individual behavior through continuous interaction, socialization, and the pressure to conform. People adapt their opinions, habits, and moral values to fit the norms of their peers, families, and communities in order to find acceptance and avoid social disapproval. তাহলে আমরা কিভাবে আমাদের বিহেভিয়ারটা শেপ দিই? সমাজের নির্দেশে, সামাজিক পরিবেশের সঙ্গে মিলিয়ে চলতে চলতে, যাতে করে আমাদের আচরণগুলো আমাদের সামাজিক অনুমোদন, সামাজিক গ্রহণযোগ্যতা পেতে আমাদের সহায়তা করে। যদি আমরা সামাজিক অনুমোদন কোনোভাবে মিস করে যাই বা প্রশংসার বদলে নিন্দে পাই বা কখনো সামাজিকভাবে অগ্রাহ্য হই, সেটা আমাদের মধ্যে যে গভীর নিরাপত্তাহীনতা তৈরি করবে বা আমাদের মধ্যে একটা অস্বাচ্ছন্দ্য বোধ তৈরি করবে, সেটা আমরা মোটেও চাই না। তাই আমরা সব সময় চাই সকল কিছুর সাথে সামাজিক সকল রীতিনীতি, আকাঙ্ক্ষা, চাহিদা, সামাজিক গোষ্ঠীর নির্দেশ সবকিছু মেনে আমরা একমত হয়ে চলতে। তো এটা হলো কারণ। The social environment comprising the people, cultural norms, and structures surrounding us fundamentally dictates how groups behave. It drives individuals to conform for acceptance, boost performance through peer presence, and can diffuse personal responsibility. These collective dynamics shape everything from daily to workplace interactions to societal mass movements. তাহলে আমরা কিভাবে বেঁচে থাকি? আমরা আমাদের বিহেভিয়ারটাকে এভাবেই শেপ দিই যে বিহেভিয়ারটা পারফর্ম করলে আমরা সামাজিক অনুমোদন লাভ করব। এবং আমাদের যে সামাজিক পরিবেশ কি নিয়ে তৈরি? চারপাশের মানুষজন, কালচারাল যে নর্ম, তারপর যে স্ট্রাকচারাল একটা প্যাটার্ন চারপাশের, এইগুলো আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদের বিহেভিয়ারটাকে ডিকটেট করে একটা পার্টিকুলার ডিরেকশনে, যেটা গ্রুপ বলছে, যেটা সবাই বলছে, যেটা করলে আমরা সবার কাছে বিচ্ছিন্ন হব না, সবার সঙ্গে একই রকম হয়ে থাকতে পারবো। এইটা কারণ এইটা না হলেই আমাদের সেই যে গভীর সোশ্যাল নিডগুলো ভিতরে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, নিডগুলো আর ফুলফিলড হবে না এবং আমরা ভীষণভাবে মানসিক অস্বাস্থ্যকর হয়ে উঠব। এবার আমি যাচ্ছি অ্যাকচুয়াল যে প্রসেসগুলোতে এই সোশ্যাল ইনফ্লুয়েন্স গুলো আমাদের প্রভাবিত করে। কনফর্মিটি, কমপ্লায়েন্স অ্যান্ড ওবিডিয়েন্স, তিনটে মেন পদ্ধতি আছে। পদ্ধতিগুলো দেখি। পদ্ধতিগুলো দেখলে বুঝবো আমরা কিভাবে গ্রুপের দ্বারা ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি আমরা সকল রীতিনীতি শিখে যাই বা মেনে চলি। ভিতরে ভিতরে যদি সেটার প্রতি আমাদের মান্যতা নাও থাকে, আমরা প্রকাশ করতে পারি না বা করি না। তার কারণ হচ্ছে আমরা লুজার হতে চাই না। সোশ্যালি লুজার হওয়া মানে জীবনের সব ক্ষেত্রে, ইভেন সাইকোলজিক্যাল ক্ষেত্রেও প্রচুর সমস্যা ডেকে আনা। তো কনফর্মিটি দেখি প্রথমেই। Conformity কাকে বলে? It is the act of aligning your attitudes, beliefs or behaviors to match group norms or societal expectation. গোষ্ঠীর আদর্শ বা সামাজিক যে আকাঙ্ক্ষা বা সামাজিক চাহিদা রয়েছে, সেই চাহিদার সঙ্গে অ্যালাইন করে নিই নিজের অ্যাটিটিউড, বিলিফস অ্যান্ড বিহেভিয়ার।
বিহেভিয়ার্স। কেন? কারণ আমাদের সামাজিক অনুমোদন পেতে হবে। It is driven by the desire for social acceptance or the assumption that the group possesses better information. কারণ আমাদের সামাজিক অনুমোদন পেতে হবে। সমাজ যদি আমাকে অনুমোদন না দেয়, আমাকে ব্রাত্য করে, সামাজিকভাবে বিচ্ছিন্ন করে, সেটা আমাদের জন্য ভীষণ রকম বিপজ্জনক এবং যন্ত্রণাদায়ক। সেটা আমরা কখনোই কেউ চাইবো না, অন্তত সুস্থ মানুষ। তোমরা হয়তো দেখে থাকবে অনেক ক্ষেত্রেই অসামাজিক কাজ অনেকেই করে এবং তারা দিনের শেষে একা হয়ে যায়। সুস্থ মানুষদের এই একাকিত্বকে ভয় আছে, তাই তারা অনেক সময় দেখেই শিখে নেয়, না বাবা এই আচরণ করব না, করলে আমাকে একা হয়ে যেতে হবে। আর যে মানুষগুলো এই একাকিত্বকে পরোয়া করে না, আইদার দে আর নট নর্মাল অর দে আর সুপার নর্মাল। তাদের হয়তো নিজস্ব কোনো পারপাস আছে, নিজস্ব কোনো ফিলোসফি আছে, যেটার দ্বারা তারা ড্রিভেন। তার ফলে এই চাহিদাটা তাদের কাছে গৌণ হয়ে গেছে যে আমাদের সামাজিক অনুমোদন পেতে হবে। তাই নর্মাল এবং সুস্থ মানুষদের এই সামাজিক অনুমোদন লাভের দরকার আছে এবং তারা সামাজিক অনুমোদন নিয়েই চলতে থাকে। তার জন্য তারা সব রকমের অ্যালাইনমেন্ট ঘটায় গ্রুপের সাথে। তো কনফর্মিটির যে মূল সুর সেটা কোথায় পাবো আমরা, সেটা একটু দেখে নিই যে কোন গভীরে কনফর্মিটি কাজ করে, কেনই বা কাজ করে। Outwardly agreeing with the group while privately maintaining your own stance to avoid conflict or gain a reward. ভিতরে ভিতরে মান্যতা না থাকলেও উপরে আমরা কখনোই ডিস্ট্রাক্টেড হই না, কোনোভাবেই নিজেদের সেই মত নেই মতো পার্থক্যকে প্রকাশিত হতে দিই না। তাহলে নিজেকে আলাদা হয়ে যেতে হবে। হয়তো অনেক ক্ষেত্রে আমি গ্রুপে থেকেও গ্রুপের মধ্যে সেই মান্যতা পাবো না, সেই অ্যাকসেপ্টেন্স পাবো না। সুতরাং এটা আমরা চাই না। Identification: adopting the attitudes and behaviors of a specific group because you want to be associated with them. Adopting the attitudes and behaviors of a specific group because you want to be associated with them. এই যে অ্যাটিটিউড এবং বিহেভিয়ারকে আমরা অ্যাডপ্ট করছি একটা স্পেসিফিক গ্রুপে, কারণ আমরা সেই গ্রুপটার সঙ্গে অ্যাসোসিয়েট থাকতে চেষ্টা করছি। এটা আবার ডিপেন্ড করে। অনেক সময় আমরা সব গ্রুপকে সমানভাবে পছন্দ করি না বা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে থাকতে চাই না। যেটাকে বেশি চাই সেটাকেই কিন্তু আমরা তার রুলস অ্যান্ড রেগুলেশন মেনে নিই বা তার সাথে আমরা একমত হয়ে অ্যালাইনমেন্ট ঘটাই। তাই যে গ্রুপগুলো আমাদের কাছে মনে হয় না যে খুব বেশি প্রয়োজনীয়, আমরা সেই গ্রুপগুলোকে কিন্তু খুব একটা অ্যালাইনমেন্ট ঘটাতে যাই না। অর্থাৎ আমাদের প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা অ্যাসোসিয়েটেড হবার উদ্দেশ্য কিন্তু গ্রুপগুলোর রুলস অ্যান্ড রেগুলেশনের সাথে অ্যালাইনমেন্ট ঘটাই। আর হচ্ছে ইন্টারনালাইজেশন, দ্য ডিপেস্ট লেভেল অফ কনফর্মিটি where you fully adopt the group's belief system as your own. Your new values become congruent with your sense of self. এতটাই গ্রুপের সঙ্গে অনেক মানুষ একাত্মতা বোধ করে যে গ্রুপের নির্দেশগুলো যেন নিজেরই নির্দেশ হয়ে তার কাছে আসে, তাকে আলাদা করে গ্রুপের নির্দেশ হিসেবে ফলো করতে হয় না। এটাও অনেক সময় হয়ে যায়। এভাবে কিন্তু আমরা কনফর্মিটিটাকে নিজেদের চরিত্রের মধ্যে, নিজেদের বিহেভিয়ারের মধ্যে অ্যাডাপ্ট করে থাকি। হাউ ডু পিপল কনফর্ম? আমি একটু দেখি প্রসেসগুলো। দুটো মেন প্রসেস এখানে বলা হয়েছে, নরমেটিভ ইনফ্লুয়েন্স আর ইনফরমেশনাল ইনফ্লুয়েন্স। Conforming in order to fit in, be liked or avoid social punishment like ridicule or ostracism. This often leads to public compliance where you outwardly agree with the group but private maintain your own views. আমরা সর্বদা অনুমোদন লাভ, প্রশংসা লাভ, গ্রহণযোগ্যতা লাভের জন্য সচেষ্ট থাকি। তাই অবশ্যই আমরা কখনোই সামনাসামনি বিরোধিতায় চট করে যাই না। বিশেষ করে গোষ্ঠী, এক দল মানুষ যেখানে আমার প্রতি উল্টো দিকে রয়েছে, আমি তার প্রতিপক্ষতে হিসেবে কখনোই নিজেকে দাঁড় করাই না। কোনো ব্যক্তিই চায় না
তাতে তার নিরাপত্তা বোধ বিঘ্নিত হয় এবং তার এক্সিস্টেন্স প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়ায়। তাই সে কখনোই এটা করবে না, অন্তত সামনাসামনি তো নয়। তাই এটা কিছুটা অ্যালাইনমেন্ট তারা ঘটায়। আর ইনফরমেশনাল ইনফ্লুয়েন্স হচ্ছে কনফার্মিং বিকজ ইউ বিলিভ দ্য গ্রুপ হ্যাজ মোর অ্যাকুরেট ইনফরমেশন এন্ড নলেজ দ্যান ইউ ডু। দিস ইউজুয়ালি রেজাল্টস ইন প্রাইভেট অ্যাকসেপ্টেন্স। মানুষের একটা সঠিক কাজ করব, ঠিকটা করব, সব থেকে ভালোটা করব, এই টেন্ডেন্সিটা কিন্তু মানুষের আছে, মানুষের থাকে ভেতরে। এবার যেহেতু সে মনে করে নেয় অনেক ক্ষেত্রে যে আমার থেকে গোষ্ঠী বেশি ভালো জানবে, আমি একা কি সবটা জানবো, নিশ্চয়ই গোষ্ঠী বলছে মানে এটা ঠিক। এই যে গোষ্ঠীকে সে ঠিক বলে অ্যাসাইন করছে, সেই মুহূর্তেই সে গোষ্ঠীর যে রুলস অ্যান্ড রেগুলেশনটাকে সে হাইলি অ্যাকসেপ্ট করে ফেলছে। তাকে আর সে ওইটা নিয়ে আর সেকেন্ড টাইম মাথা ঘামাচ্ছে না যে এটা করবো কি করবো না, কি এর বিরোধিতা করার কথা তার মাথাতেও আসছে না। মানে সে ঠিক বা সবচেয়ে ভালোটা করার উদ্দেশ্যে, এবং সে যেহেতু জানছে যে গ্রুপ তার সামনে রয়েছে, তার থেকে বেশি জানে, তার থেকে বেশি অ্যাকিউরেট, সে গ্রুপের যে রুলস অ্যান্ড রেগুলেশন সে ফলো করছে। জেনে ফেললাম আমরা কিভাবে কনফর্মিটি বিহেভিয়ারটা আমরা আমাদের মধ্যে ডেভেলপ হয়। এবার দেখব কোন ফ্যাক্টরস গুলো কনফর্মিটিটাকে প্রভাবিত করে, অর্থাৎ কোন কোন ফ্যাক্টর গুলো বাড়লে বা কমলে কনফর্মিটি বাড়ে বা কমে। সাইজ অফ গ্রুপ প্রথম যে পয়েন্ট, conformity increases significantly as a group grows from 1 to 3 members, but tend to level off once a group exceeds 5 people. দেখা যায় যখন দুজন থাকে বা তিনজন থাকে, সেই সময় কনফর্মিটি হাই থাকে। সব মানে অনেক সময় 2 থেকে 3 হলেই কনফর্মিটি হাই হয়ে যায়, বা হাই হয়, ওই সময়টা হাই থাকে। কিন্তু 5 বা তার বেশি হলে কনফর্মিটি কিন্তু 5-এর বেশি হলে আবার অতটাও ইনক্রিজ করে না। যে নাম্বার অফ মেম্বার্স গ্রুপের বাড়ছে বলেই যে কনফর্মিটি বাড়বে, অনুরূপিতা বাড়বে, তা কিন্তু সমানভাবে হয় না। তবে ইউজুয়ালি কম মানুষের মধ্যে মানে অতটাও কিন্তু কনফর্মিটি বাড়ে কমে না। গ্রুপ মেম্বার্সরা প্রথম দিকে একদম ছোট গ্রুপে যতটা একটু আধটু বাড়লেই বোঝা যায় কনফর্মিটি বাড়ছে, সেই ইনক্রিজের যে রেট অফ ইনক্রিমেন্ট সেটা কিন্তু সবসময় বজায় থাকে না। তো লেভেল অফ মানে গ্রুপ সাইজটা কিন্তু কনফর্মিটিকে ইনক্রিজ করে। টাস্ক নেচার, যদি টাস্কটা খুব হার্ডার আর আনক্লিয়ার হয়, সেক্ষেত্রেও কিন্তু পিপল রিলাই মোর অন আদার্স ফর গাইডেন্স, অর্থাৎ কনফর্মিটি বাড়ে। যে কাজটা আমি জানি, আমি শিওর যে এই কাজটা করলে আমি এতটাই রেজাল্ট পাবো বা এটাই আউটকাম আসবে, বা এটা আমি হাতে করে দেখে নিয়েছি, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে কিন্তু আমি গ্রুপের উপর ডিপেন্ড করবো না, আমার কনফর্মিটি লো হবে। যেই আমি জানবো যে এই টাস্কটা তো আমি জানি না, আমাকে সবাই মিলে করতে হবে, সকলের থেকে জেনে নিতে হবে, কিছু মানুষ আছে আগে করেছে, তাদের গ্রুপে তারা আমার গ্রুপে আছে, চলো গ্রুপের সাথে যাই, সেক্ষেত্রে কনফর্মিটি হাই হয়ে যাবে। Public versus private responses. Conformity rates drop significantly when individuals are allowed to give their answers privately rather than publicly stating them in front of the group. যখনই আমাদের প্রতিক্রিয়াগুলো ওপেন জনগণের সামনে হয়, অনেক মানুষের সামনে হয়, তখন আমাদের কনফর্মিটি বেড়ে যায়। যখনই রেসপন্সগুলো প্রাইভেটলি নেওয়া হয়, তখন কিন্তু অত অ্যালাইনমেন্ট ঘটাই না আমরা, বা অত কনফর্মিটি শো করি না, কারণ কেউ জানবে না, এটা আমরা জেনে যাই। সেক্ষেত্রে আমাদের নিজস্ব কথাগুলো ওই সময়, নিজস্ব স্ট্যান্সগুলো উঠে আসে। খুব স্বাভাবিক, যখন ওপেন একটা ফোরামে আমরা দাঁড়িয়ে কথা বলি, তখন চট করে কোনো রাজনৈতিক বিরোধিতা আমরা করি না। তো যখন আমরা বাড়িতে নিজের লোকেদের সাথে কথা বলি, যেখান থেকে কোনো সোর্সেই ওটা বাইরে যাবে না, আমরা সিকিউর, তখন কিন্তু আমরা আমাদের নিজস্ব মতগুলোকে পরিষ্কারভাবে বলতে পারি।
নেক্সট হচ্ছে perceived status. Individuals are more likely to conform to groups they perceive as having high status, authority or expertise. যে গ্রুপগুলোতে অনেক এক্সপার্টাইজ আছে বা অনেক শিক্ষিত লোক আছে বা অনেক সেলিব্রিটি আছে বা একটু হাই ওয়েটেজ পাওয়া লোকগুলো রয়েছে, সেই গ্রুপগুলোতে কিন্তু কনফার্মিটির রেট বেশি থাকে। যে কারণে অনেক সময় দেখানো হয় অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে যে এই জিনিসটা ফলো করছে এই ভালো লোকেরা, তো তোমরাও করো। সেক্ষেত্রে কনফার্ম হওয়ার টেন্ডেন্সি থাকে মানুষের, সেই প্রোডাক্টটার ব্যবহার বা সেই কাজটা করার ব্যবহার, মানে কাজটা করার প্রবণতাটা কিন্তু বেড়ে যায়, কনফার্মিটির রেটটা হাই হয়ে যায়। অর্থাৎ শিক্ষিত মানুষ বা সেলিব্রিটি পিপল বা রিচ পার্সন এরা ইউজ করছে মানে জিনিসটা ভালো, এরকম একটা সর্বজনগ্রাহ্য বক্তব্য মানুষের মধ্যে ক্রিয়া করে। নেক্সট হচ্ছে গ্রুপ কোহেশন. পিপল আর মোর লাইকলি টু কনফার্ম ইফ দে ফিল আ স্ট্রং কানেকশন, ইমোশনাল বন্ড অর ডিজায়ার টু বিলং টু দ্য গ্রুপ। একটা গ্রুপ, ছোট গ্রুপ, নিজেদের গ্রুপ, বড় গ্রুপ, বন্ধুদের গ্রুপ, যদি গ্রুপ কোহেশনটা বেশি থাকে, সবার সঙ্গে সবার পার্সোনাল অ্যাটাচমেন্ট বেশি, ইমোশনাল বন্ডিং রয়েছে, সেক্ষেত্রেও কনফর্মিটির হার বেশি থাকে। কারণ মানুষ মানুষের উপর ভরসা বেশি করে, ট্রাস্ট আছে সেখানে, সেখানে ভালো লাগা রয়েছে সবার সবকিছুতে, সেক্ষেত্রেও কিন্তু গ্রুপ কনফর্মিটি বেশি কাজ করে। Unanimity. The presence of a single dissenter or someone who disagrees with the majority drastically reduces the pressure to conform. এটা একটা অদ্ভুত দেখা যায় যে গ্রুপের মধ্যে কেউ বলছে না, কেউ বিরোধিতা করছে না, সবাই কনফার্ম করছে যেটা চলে আসছে বা যেটা গ্রুপ বলছে করা হচ্ছে। যদি কখনো কোনো এক সময় কোনো একটা মানুষ, সে হয়তো খুব বা কোনো একটা সামান্য কয়েকজনের একটা দল, ছোট একটা গ্রুপ বিরোধিতা করে দিল সেই বড় গ্রুপটার মধ্যে, যে ওই একটা পার্টিকুলার রুলকে আমরা কনফার্ম করছি না, তার এই ব্যাড সাইড গুলো রয়েছে, নেগেটিভ সাইড গুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওই জায়গায় কনফার্মিটিটা আবার দ্রুত পড়তে শুরু করে, অনেক সময় মানে ড্রাস্টিক্যালি ড্রপ করে কনফার্মিটির রেটটা। কারণ তখন ওই যে সাহস বা ভয় দুটোই কিন্তু খুব সংক্রামিত হয়ে যায় মানুষের আচরণে। যারা বিরোধিতা করছে, কনফার্ম করছে না, তারা নিজের বক্তব্য রাখছে, সেই বিষয়টা তখন কিন্তু প্রাধান্য পায়। যাদের মধ্যে সেই মানে কনফর্মিটিটা যারা জোর করে করছিল, মানে তাদের ইচ্ছা ছিল না, ভিতরে ভিতরে তাদের মত পার্থক্য ছিল, তারা সেই সময় কিন্তু কনফার্ম না করে তার বিরোধিতা করে সেই রুলসটা। সুতরাং এই ফ্যাক্টর গুলো কিন্তু কনফর্মিটিতে সহায়তা করে বা বিরোধিতা করে, যাই হোক, মানে এই ফ্যাক্টর গুলো কাজ করে। এরপর চলে যাচ্ছি কনফর্মিটির কিছু এক্সাম্পল। কনফর্মিটির একটা ডেফিনেশন রয়েছে এখানে। কনফর্মিটি রেফার্স টু দ্য অ্যাক্ট অফ ম্যাচিং অ্যাটিটিউডস, বিলিফস and behaviors to group norms or standards. It is a social behavior that results from both subtle and direct group pressure. এটা একটা সামাজিক আচরণ, বোঝাই যাচ্ছে এটা গ্রুপ প্রেশারের ফলে তৈরি হয়। বাবা সবাই করছে আমিও করি, ও সবাই খাচ্ছে আমিও খাবো, ও সবাই ঘুমোচ্ছে সবাই এই কাজটা করছে আমাকেও করতে হবে। হয়তো আমার নিজস্ব কোনো বক্তব্য নেই ওটার প্রতি, বা ওটার প্রতি কোনো পজিটিভিটি নেই, কিন্তু সবাই করলে করতে হবে। এই বিষয়টাই হচ্ছে কনফর্মিটি। Conformity can be driven by desire for acceptance, fear of rejection, or a genuine belief that the group is more knowledgeable. নয় বিশ্বাস যে গ্রুপ যা করছে ঠিক করছে, নয় অ্যাকসেপ্টেন্স পাওয়ার বা প্রশংসা পাওয়ার একটা ডিপ নিড, আর নয়তো ফিয়ার অফ রিজেকশন, বাতিল হবার বা ব্রাত্য হবার একটা ভয়। তো এইটাই হচ্ছে কনফর্মিটি জেনুইনলি। আমি আগেও বলেছি তোমাদের, এর কিছু এক্সাম্পল দেখে নিই। পিয়ার প্রেশার. Teenagers engaging in risky behaviors because it's deemed cool. পিয়ার প্রেশার থাকে, অনেক কাজ আছে যেটা এক একজন করে দিয়ে বললো দেখেছিস আমি পারলাম তোরা পারলি না, না মান সম্মান চলে যাচ্ছে,
পিয়ার প্রেশারের জন্য অনেক সময় অনেক বিপজ্জনক ঝুঁকি নেওয়া কাজও কিন্তু অনেকে করে থাকে টিনেজাররা। ফ্যাশন ট্রেন্ডস, পিপল ওয়্যারিং এ স্পেসিফিক স্টাইল অফ ক্লোদিং বিকজ ইটস কারেন্টলি পপুলার ইন সোসাইটি। হঠাৎ করে একটা ফ্যাশন ট্রেন্ড আসে, তখন সবাই মিলে সেটাকে গ্র্যাব করে যে ওই ড্রেসটা আমাকে পরতেই হবে, ওটা সবাই পরছে। সবাই যেটা করে সেটার প্রতি এভাবেই আমরা কনফর্মিটি অ্যাপ্লাই, মানে কনফর্মিটি দিয়ে চলি। Corporate culture, employees adopting certain behaviors or attitudes to fit into the prevailing culture of their workplace. আমরা অনেক সময় ওয়ার্কপ্লেস কালচারকেও অ্যাডাপ্ট করে থাকি, যে হয়তো বাড়িতে কখনো করিনি ওরকম কাজ বা কোনোদিন করে অভ্যস্ত নয়, কিন্তু আমাদের ওয়ার্কপ্লেসে ওটা আছে। কিন্তু ওয়ার্কপ্লেসটা যেহেতু আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ জায়গা, তাই ওয়ার্কপ্লেসকে অগ্রাহ্য না করে ওটাকে অ্যাডাপ্ট করে নিই। ওই যে কালচারাল ফ্যাশনটা রয়েছে বা যে রুলস বা যে বিহেভিয়ারটা পার্টিকুলার পারফর্ম করছে সবাই, সেটাই আমরা করতে থাকি। তো কনফর্মিটি আমরা দেখলাম এটা ওয়ান অফ দ্য প্রসেস অফ সোশ্যাল ইনফ্লুয়েন্সেস। তো এরপর আমরা যাব নেক্সট, কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স হচ্ছে আর এক ধরনের সোশ্যাল ইনফ্লুয়েন্স, যেটার দ্বারাও আমরা ড্রিভেন হয়ে থাকি। In psychology, compliance refers to a change in behavior in response to a direct or indirect request. It usually involves a public change in action to agree with the requester, even if the person's private beliefs remain unchanged. That is, changing behavior due to a direct request from a peer or entity, despite not necessarily agreeing with it privately. এখানে আমরা নিজে থেকে এটা ফিল করে প্রেশার করছি না, এটা রিকোয়েস্ট আসছে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, বাট রিকোয়েস্ট আসছে, নয় বন্ধুদের থেকে, নয় বড়দের থেকে, নয় সমাজের অন্য স্তর থেকে, যে রিকোয়েস্ট গুলো আসছে। Compliance means that a company adheres to the applicable rules and laws. This includes both country-specific laws and requirements from the regulatory authorities as well as internal company directives. They are designed to ensure that misconduct or violations can be detected, prevented, or resolved at an early stage, ahead of any serious consequences such as criminal prosecution, fines, or severe damage to a company's reputation. কমপ্লায়েন্স অলওয়েজ আমাদের প্রেশার দেয় একটা কাজ করার জন্য, যেটা করলে সেই কোম্পানি বা সেই সোসাইটাল যে এরিয়া বা সেই যে সোশ্যাল একটা গ্যাদারিং, সেই প্রতিষ্ঠান বা কোনো ইনস্টিটিউশন, তাদের ভালোর জন্য এটা করতে বলা হয়। কমপ্লায়েন্স মিনস চেঞ্জিং বিহেভিয়ার বিকজ সামওয়ান আস্ক ইউ টু ডু সো। এখানে বলা হয়, এখানে অনুরোধ করা হয়, তবে কেউ করে। দিস ক্যান বি ডিরেক্ট, লাইক আ ফ্রেন্ড আস্কিং ইউ ফর আ ফেভার। এটা ডিরেক্ট হতে পারে, যে বন্ধু বলছে যে এটা একটু করে দিবি প্লিজ, দে না আমার প্র্যাকটিক্যাল খাতাটা একটু লিখে, আমার খুব শরীর খারাপ, কি দে না আমাকে ওটা একটু, আমি মিস করেছি, স্কুলে যাইনি, আমাকে একটু দিয়ে দে প্রজেক্টের লেখাটা। এটা একটা হতে পারে। অর ইনডাইরেক্ট, সাচ অ্যাজ আ বিজনেস ইউজিং অ্যাডভার্টাইজিং টু কনভিন্স ইউ টু বাই দেয়ার প্রোডাক্ট। অথবা অ্যাডভার্টাইজমেন্ট গুলো যেগুলো আমাদের নানাভাবে ইনডাইরেক্টলি বোঝায় যে ওই প্রোডাক্টটা কিনলেই তুমি খুশি থাকবে, ওটা এক ধরনের চাপিয়ে দেওয়া রিকোয়েস্টের মাধ্যমে এবং ইনডাইরেক্ট। সেখানে আমরা নিজেরাও জানি না কিভাবে আস্তে 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 মানে কমপ্লায়েন্সের মধ্যে দিয়ে আমরা সেই প্রোডাক্টটা কিনে ফেলি দরকার না থাকলেও। এটা কিন্তু এক ধরনের ইনডাইরেক্ট মানে ওয়েতে আমাদের সেই জায়গায় সেই আচরণটা করতে বাধ্য করা। People are more likely to comply when they feel they share something with the requester. এখানে মানুষ কমপ্লাই করে যখন সে ফিল করে যে সে তার রিকোয়েস্টারের সঙ্গে কিছু বিষয় শেয়ার করছে, তো তাকে যে অনুরোধ করেছে তার সাথে তার ভালোর জন্য সে কিছু করছে, এরকম একটা ফিল থাকে এখানে। কমপ্লায়েন্সের আমি এখানে একটা ওভারভিউ দেখি এক্সাম্পলের সঙ্গে। কমপ্লায়েন্স রেফার্স টু ইনস্ট্যান্সেস where a person is adhering to the wishes and demands of the social group. এখানে একদম সরাসরি উইশ করা হয় যে তুমি এটা করো, তখন সে করে।
রিগার্ডলেস ইফ ইউ এগ্রি আর ডিসএগ্রি। এখানে এগ্রি আর ডিসএগ্রি কোনো মানেই নেই, মানে এগ্রি না থাকলেও অনুরোধ করেছে, চাপে করে দিই আমরা। As stated by Huang, compliance occurs when an individual accepts influence because he or she hopes to achieve a positive reaction from another person. হ্যাঁ, অবশ্যই এটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। আমরা একটা বন্ধুর রিকোয়েস্ট কেন শুনবো? আমরা আমাদের বড়দের বা ছোটদের রিকোয়েস্ট অনুসারে কেন করব কাজটা? কারণ একটা পজিটিভিটি আমরা আকাঙ্ক্ষা করি, রিলেশনশিপটা একটা পজিটিভ মিন থাকবে, রিলেশনশিপটাতে ভবিষ্যতে আমারও কোনো একটা জায়গায় ইন্টার্ন কিছু পাওয়ার থাকবে এবং একটা সামাজিক ভালো বার্তা দেওয়া হবে। এই ব্যাপারগুলোর জন্যই আমরা কমপ্লায়েন্স করে থাকি। আচ্ছা, এবার এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা একটুখানি দেখি। Wearing a uniform because it's in the employee handbook and you are compelled to wear it to get the job. একটা পার্টিকুলার জবে একটা পার্টিকুলার ড্রেস বলে দেওয়া হলো, সেই ড্রেসটা আমরা কেন পরবো? ওই জবটা রাখার জন্য, ওই জবটাতে থাকতে গেলে ওই ড্রেসটা পরতে হবে। আমি নার্স হয়েছি, খুব ভালো, আমার খুব ভালো রেজাল্ট আছে, আমি খুব ভালো লাগে আমার নার্সিং করতে, বাট আমার নার্সের ড্রেস পরতে ভালো লাগে না বললে তো হবে না। ওটা ভালো লাগুক চাই না লাগুক, ওটা পরতে হবে এবং ওটা নিয়ম ওই জবটা রাখার জন্য। ড্রাইভিং দ্য স্পিড লিমিট, following the speed signs because it means you will avoid a negative consequence, a ticket from the police. Speed limit, স্পিড লিমিট রাখতে হবে এত কিলোমিটার পার আওয়ার। সেখানে এই স্পিড লিমিটটা কেন রাখবো সেটা আমাকে বলা হচ্ছে, নির্দেশ দেওয়া হয়েছে ট্রাফিক আইন অনুসারে, এবং আমি মানবো টু অ্যাভয়েড অড সার্কামস্ট্যান্সিয়াল ইনসিডেন্ট, যেমন অ্যাক্সিডেন্ট বা টিকিট, পুলিশ ধাওয়া করবে, পুলিশে ধরবে, বা গাড়িটা লাইসেন্স বাতিল হবে ইত্যাদি অ্যাভয়েড করার জন্য। কমপ্লায়েন্সের কিছু প্রিন্সিপাল আছে। রবার্ট সিয়ালডিনি, একজন সাইকোলজিস্ট, তিনি সাইকোলজিক্যাল এই কমপ্লায়েন্সের 6টা কোর সাইকোলজিক্যাল প্রিন্সিপাল দেখিয়েছিলেন। 6খানা কোর সাইকোলজিক্যাল প্রিন্সিপাল যেগুলোর দ্বারা কমপ্লায়েন্স ড্রিভেন হয়। Reciprocity, people feel obliged to return favors or concessions. কোনো ফেভার বা রিটার্ন দিতে বা কনসেশন দিতে, ইন রিটার্নে মানুষ ফিল করে যে আমি দিলে সেও আমায় কিছু দেবে, এটা সেই ফিলটা তার থাকে, তাই সে করে। রিকোয়েস্টে কেন রাখে? ইন্টার্ন সে কিছু পাবে। Scarcity, items or opportunities seem more valuable when they are in limited supply. যদি দেখা যায় যে মানুষ এই অপরচুনিটি গুলো নিচ্ছে না, তখন সেক্ষেত্রে সেটা একটা লিমিটেড সাপ্লাই হলে সেটা অনেক বেশি ভ্যালুয়েবল হয়ে যাবে। অথরিটি, পিপল আর মোর লাইকলি টু কমপ্লাই উইথ রিকোয়েস্টস ফ্রম পারসিভড এক্সপার্টস অর অথরিটি ফিগার্স। যখন এই কারণেই কমপ্লাই করা হচ্ছে, যেখানে দেখা হচ্ছে যে আমাকে একটা পাবলিক ফিগার বা একটা অথরিটি ফিগার আমাকে রিকোয়েস্ট করছে, এটা রাখলে আমার একটা গুড রিলেশন তৈরি হবে অথরিটির সাথে। মানে কোনো একটা ব্রডব্যান্ডেড কারোর সাথে কারো রিকোয়েস্ট রাখাটা আমরা কিন্তু রাখি, ছোটখাটো কারোর থেকেও একটু বেশি রাখি, একটা ব্রডব্যান্ডেড কারোর সাথে আমরা অ্যাসোসিয়েটেড থাকবো বা সে আমাকে মনে রাখবে, এরকম একটা ব্যাপার। Consistency, once individuals make a public commitment, they feel internal pressure to behave consistently with it. যদি অনেক সময় আমরা ছোটখাটো অনুরোধ মানলাম, তারপর সেটা না বাধ্যতামূলক হয়ে যায়, মানে তখন এটা দাবি হয়ে যায় যে ও তো এটা মানে, ওকে মানে এটা তো আমি করি, এটার থেকে আমি বিচ্যুত হতে পারবো না, এটা করতেই থাকে। এটাও অনেক সময় কমপ্লায়েন্স হওয়ার একটা কারণ বা প্রিন্সিপাল। Liking, people are more likely to comply with requests from individuals they know and like. আবার অনেক সময় চেনা লোকেদের আমরা অ্যাভয়েড করতে পারি না,
চেনা অপরিচিত লোককে যদি বা আমরা না করে দিতে পারি, তার রিকোয়েস্ট অগ্রাহ্য করতে পারি, চেনা লোককে কিন্তু পারি না। সোশ্যাল প্রুফ, পিপল লুক টু আদার্স টু ডিটারমাইন কারেক্ট বিহেভিয়ার, assuming that if everyone else is doing it, it is right. এটাও হয়। সবাই মিলে যখন একটা কাজ একজনের রিকোয়েস্টে অনেকে করছে, তখন আমরাও করে দিই, যে না সবাই যখন করছে এটাতে কোনো ভুল নেই, এরকম একটা ধারণা মাথার মধ্যে কাজ করে। এই 6 প্রিন্সিপাল সিয়ালডিনি দিয়েছেন, যে কারণে কমপ্লায়েন্সটা ঘটে। এবার দেখব কিছু টেকনিক্স, কমন কমপ্লায়েন্স টেকনিক্স, বেশ ইন্টারেস্টিং, যে আমরা নিজেরাই এগুলো শিকার হই। বিভিন্ন সামাজিক পরিবেশে আমরা এই ধরনের টেকনিকগুলোর আন্ডারে পড়ে অনেক কাজ করে থাকি, কিন্তু আমরা বুঝতে পারি না যে এইখানে এইভাবে আমরা কমপ্লায়েন্স আমাদের উপর অ্যাপ্লাই করা হচ্ছে, সোশ্যাল ইনফ্লুয়েন্স, এবং আমরা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কমপ্লায়েন্সের শিকার হচ্ছি। যেমন ফুট ইন দ্য ডোর। ফুট ইন দ্য ডোর একটা টেকনিক, দরজায় পা কৌশল বলে বাংলায়। Getting a person to agree to a small initial request makes them much more likely to comply with a larger follow-up request. একটা ছোট রিকোয়েস্ট করা হলো, যাই ওটা ছোট তো ওটা মেনে নি, বলে মেনে নেওয়া হলো। তারপর আরেকটু বড়, তো সেটাও মেনে নেওয়া হলো, যে ওটা তো একটু থেকে একটু বড়। এইভাবে আস্তে 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 একটা বড় কিছুকে মানিয়ে নেওয়া হয়, মানে রিকোয়েস্ট করেই তাকে দিয়ে সেটা কাজটা করিয়ে দেওয়া হয়। প্রথমেই যদি একটা বড় বলা হয়, অনেকে না বলে অনেক সময়, তাই ছোট 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 ভাবে ইনক্রিমেন্ট করে সেই বড় কাজটা তাকে দিয়ে করিয়ে নেওয়া হয়। এটা খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে, আমাদের যদি অনেক সময় সেলসম্যানরা দরজায় এসে বলে যে একটা 5,000 টাকার জিনিস নিন, আমরা চট করে নেব না। কিন্তু যদি বলা হয় যে একটা 200 টাকার জিনিস আছে, এটা আপনারা দেখুন, এবং তারপরের মাসে এসে বলে এটা দেখুন, এটা একটু বেশি দাম কিন্তু এটা খুব ভালো, আমরা 200 টাকাটা নিয়েছি এবং দেখেছি ঠকিনি, সেই জন্য 500 টাকাটাও নেব, এইভাবে আস্তে 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 কিন্তু এটা পৌঁছে যায় 5,000 টাকায়। কিন্তু আমরা প্রথম দিন যদি সে বলতো 5,000 টাকাটা, তাহলে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতাম না, আমরা তাকে ডিনাই করতাম কমপ্লায়েন্সের মধ্যে না গিয়ে। নেক্সট হচ্ছে ডোর ইন দ্য ফেস, দরজার সম্মুখ কৌশল। এটাও একটা কৌশল। কি কৌশল? আস্কিং ফর আ লার্জ আনরিজনেবল রিকোয়েস্ট দ্যাট উইল লাইকলি বি রিজেক্টেড, ফলোড বাই এ স্মলার মোর রিজনেবল টার্গেট রিকোয়েস্ট। প্রথমে একটা খুব বড় টার্গেট, মানে বড় একটা কিছু রিকোয়েস্ট করা, জানা কথা ওটা অ্যাকসেপ্ট করবে না। এবার যেহেতু জানা কথা অ্যাকসেপ্ট করবে না এবং সে রিকোয়েস্ট রিজেক্ট করলো, যে রিজেক্ট করলো তার তো একটা অস্বাচ্ছন্দ্য বোধ কাজ করছে, যে আমি রিকোয়েস্ট করলাম, একটা ছোটখাটো থাকে মানুষের, করলাম না, তখন একটা ছোট্ট রিকোয়েস্ট তাকে করা হয়, যাতে করে সে যাকে বড়টা তো না বলে দিয়েছি, ছোটটা মেনে নি। এইভাবেও অনেক মানুষ কিন্তু কমপ্লায়েন্সের মধ্যে জড়িয়ে যায়, সে কিন্তু ওই রিকোয়েস্টটা ফলো করে ফেলে, যে বড়টা তো না করে দিয়েছি, ঠিক আছে ছোটটা আমি একটু রাখি, রিকোয়েস্ট কি করা যাবে। মানে দরজাটা খুলে একটা পা যদি একটু গলিয়ে দিই, তাহলে দরজা তো আর বন্ধ করতে পারবে না। এবার এইভাবে আস্তে আস্তে, এটা হচ্ছে ফুট ইন দ্য ডোর টেকনিক। তারপর ডোর ইন দ্য ফেস হচ্ছে প্রথমে মুখটা দেখালাম, তারপর আস্তে আস্তে মানে আমি পুরোটাই তার থেকে রিকোয়েস্ট সুবিধাটা নিলাম। লো বলিং, এটা কি? সিকিউরিং এগ্রিমেন্ট অন এ রিকোয়েস্ট and then increasing the hidden cost or stakes of that commitment before it is finalized. একটা ছোট্ট রিকোয়েস্ট করা হলো, কিন্তু আসল তথ্যটা জানতে দেওয়া হলো না তাকে। তার মধ্যে অনেক ভাবে একটা সরাসরি সত্যটাকে পরিচ্ছন্নভাবে না জানিয়ে অনেক রেখে ঢেকে শুধু তার ভালোগুলোকে দেখিয়ে দেখিয়ে তাকে প্রলোভিত করা হলো সেই রিকোয়েস্টটা রাখার জন্য। সে যখন রিকোয়েস্টটা রাখলো ফাইনালি, তখন তার কাছে বা রিকোয়েস্ট ফাইনালাইজড হয়ে গেল যে সে রাখবে, তখন সে আস্তে আস্তে জানতে পারলো যে এর ভেতরে এইগুলো রয়েছে, এই প্রোস অ্যান্ড কনস সবটা সে আগে জানলো না। এটাকে বলে স্নো বলিং, লো বলিং। That's not all. Offering a deal but adding extra incentives or bonuses before the person has a chance to respond, increasing the perceived appeal.
যখন একটা রিকোয়েস্ট রাখা হচ্ছে, সেই রিকোয়েস্টটা হয়তো নাই বলবে, রিকোয়েস্টের সঙ্গে এত অনেক কিছু অফার টফার জোড়া হলো, এমন ভাবে প্রলোভিত করা হলো রিকোয়েস্টের যে ইস্যুটা, সেটাকে যে না বলা গেল না। ওই আলাদা আলাদা অ্যাডিশনাল ডিলগুলোর জন্য ওটাকে হ্যাঁ বলে দেওয়া হলো, দিয়ে তারপর সেই কাজটা করিয়ে নেওয়া হলো তাকে, যাতে ওই অ্যাডিশনাল যে তাকে রিওয়ার্ড গুলো দিয়ে দিই, অ্যাডিশনাল যে কস্ট, অ্যাডিশনাল যে অফার গুলো দিয়ে দিই। ডেডলাইন টেকনিক, এটাও খুব মজাদার টেকনিক। ডেডলাইন টেকনিক এটা আমরা সবাই কিন্তু জানি। এটাকে যখন বলে দেওয়া হয় এটা আর বেশি নেই, এটা আর মাত্র এইটা অফার দেওয়া হচ্ছে, এটা আর 2 ঘন্টা থাকবে, এটার 1 সপ্তাহ আছে, এর মধ্যেই দোকান থেকে সংগ্রহ করতে হবে, এরপরে এটার দাম বেড়ে যাবে। এইভাবে কিন্তু আমরা অনেক সময়, এগুলো সবকটাই অ্যাডভার্টাইজমেন্টের টেকনিক। রিকোয়েস্ট অ্যাডভার্টাইজমেন্ট, তোমাকে কোনো প্রোডাক্ট যে যারা বিক্রি করে তারা তো জোর দিয়ে গলায় একদম টিপে কেনাতে পারে না। এগুলো এক একটা কমপ্লায়েন্সের টেকনিক, অ্যাডভার্টাইজমেন্টের টেকনিক তারা ফলো করে কমপ্লায়েন্সে বাধ্য করে মানুষকে কেনার জন্য, বা মানে বায়ারকে প্রোডাক্ট বাই করার জন্য। কারণ সেল যে করছে সে তো বন্দুক থেকে বলতে পারে না যে এটা কেনো, সে রিকোয়েস্টই তাকে করতে হবে। বাট রিকোয়েস্টেরও কত রকম টেকনিক আছে, যে টেকনিকগুলো ইনডাইরেক্টলি কিন্তু প্রেশার ক্রিয়েট করা, সাইকোলজিক্যাল, ইটস অবভিয়াসলি সাইকোলজিক্যাল, তাই ইটস আ পার্ট অফ সাইকোলজি। আচ্ছা, আমরা আবার চলে যাই ওবিডিয়েন্স, লাস্ট প্রসেস অফ সোশ্যাল ইনফ্লুয়েন্স। Obedience is a form of social influence where an individual acts in direct response to a command from an authority figure. পরিচ্ছন্ন নির্দেশ বা আদেশ মেনে কাজ করা, দ্যাট ইজ ওবিডিয়েন্স। ছোটবেলা থেকে মোটামুটি ওবিডিয়েন্সের মধ্যেই আমরা বড় হই, মানে নির্দেশ আদেশ। বড়রা সবাই বড় তখন আমাদের থেকে, বাড়িতে বাবা মা, দাদা দিদি, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, স্কুলে টিচার, সিনিয়র দাদা দিদিরা। এভাবে আস্তে আস্তে আমরা যত বড় হই তখন একটু একটু করে আমাদের সামনে আবার আমরা তাদের উপর ওবিডিয়েন্স ফলাই, বা তারা যাতে ওবিডিয়েন্ট হয় সেটা চেষ্টা করি। তো এই ওবিডিয়েন্স হচ্ছে ডাইরেক্ট আদেশ বা নির্দেশ। Unlike conformity, matching peers, or compliance, obedience relies on a recognized social hierarchy, where the person giving the order holds power over the person receiving it. আমরা যে সবসময় মনে রাখবো, ওবিডিয়েন্স কিন্তু সব থেকে বেশি অ্যাক্ট করে অনেক উপরতলার হায়ারার্কিক্যাল, অনেক উঁচু পোস্ট থেকে। মানে আমরা ওবিডিয়েন্ট তত বেশি হই যত ওপরতলার লোক হয় তাদের প্রতি, বা তারাও সেটা তত বেশি চাপিয়ে দিতে পারে। বন্ধুরা কিন্তু আমাকে নির্দেশ দেবে না, একটু বড় যারা একটা বয়সের পর নির্দেশ দেবে না। নির্দেশ আদেশ অলওয়েজ আসে একদম উপরতলা থেকে, হায়ারার্কিক্যাল, অর্থাৎ অথরিটি ফিগার থেকে, যেটা আমরা অমান্য করতে পারি না। তো এখানে একটা এতক্ষণ যে পড়লাম ওবিডিয়েন্স, কনফর্মিটি, কমপ্লায়েন্স, তিনটের একটা কম্পারেটিভ স্টাডি দেওয়া আছে। To accurately understand obedience, it must be distinguished from related psychological concepts. Obedience বলছে changing behavior due to a direct command from a higher status authority figure. উঁচু তলার একটা বস বা কোনো উঁচু তলার সোশ্যাল ফিগারের থেকে আমরা কমান্ড শুনছি, যখন শুনে আমার বিহেভিয়ার আমি পারফর্ম করছি, চেঞ্জড বিহেভিয়ার, দ্যাট ইজ কল্ড ওবিডিয়েন্স। কনফর্মিটি, modifying behavior or beliefs to match the norms of a peer group or majority, driven by the desire to fit in or be correct. এখানে হচ্ছে কনফর্মিটি, আমি আগেও পড়েছি যে আমাদের বিশ্বাস, আমাদের আচরণ সবকিছু আমরা পরিমার্জিত করছি সংখ্যাগরিষ্ঠ বা গ্রুপের সঙ্গে অ্যালাইনমেন্টের জন্য, তাদের রুলসের সাথে, তাদের বিলিফের সাথে আমি আমার গুলো ম্যাচ করিয়ে একমত হয়ে যাচ্ছি, সেটা আমরা ফিট করিয়ে নিচ্ছি। কমপ্লায়েন্স, এগ্রিং টু এ ডাইরেক্ট রিকোয়েস্ট অর সাজেশন ফ্রম অ্যান ইকুয়াল স্টেটাস ইন্ডিভিজুয়াল ওয়্যার নো এক্সপ্লিসিট অথরিটি এক্সিস্ট। ওই যে বললাম,
কমপ্লায়েন্সের ক্ষেত্রে কোনো অথরিটি থাকে না, নির্দেশ থাকে না, কিন্তু ডাইরেক্ট রিকোয়েস্ট থাকে অথবা ইনডাইরেক্ট সাজেশন থাকে, যেটা আমাদের ওই কাজটা করিয়ে নেয়। সুতরাং অ্যাট এ গ্ল্যান্স আমরা এই তিনটের মধ্যে একটা যে কনসেপচুয়াল ডিফারেন্স বুঝতে পারলাম। এরপর এই সূত্রে আমি একটা, এই ওবিডিয়েন্সের সূত্রে একটা মিলগ্রাম এক্সপেরিমেন্ট খুব বিখ্যাত। এটা এই কারণেই এক্সপেরিমেন্টটা আমি তোমাদের করাচ্ছি। ওবিডিয়েন্সের ফলে অনেক সময় এই যে মাথার মধ্যে কাজ করে যে অথরিটি ফিগার বলছে আমরা এই কাজটা করব, ওটার জন্য আমরা অনেক সময় অনেক বাজে কাজও করে থাকি, এবং তখন আমাদের কোনো গিল্টও থাকে না। এবং সেটা কিভাবে অ্যাক্ট করে এটা মিলগ্রাম একটা পরীক্ষার মধ্যে দিয়ে দেখিয়েছেন। এখানে পরীক্ষার চিত্রটা এখানে রয়েছে। এটা হচ্ছে এক্সপেরিমেন্টার, তিনি পুরোটা অবজার্ভ করছেন। এক্সপেরিমেন্টার হচ্ছে, পরের পাতা আমি একটু বলি, প্রথমেই তিনি পার্টিসিপেন্টদের বলে দিয়েছেন যে এটা এক্সপেরিমেন্ট, যেখানে পানিশমেন্টের এফেক্ট দেখা হবে লার্নিং এর উপর। তো এক্সপেরিমেন্টটা যখন উনি শুরু করেছেন তখন দুজন করে একটা পেয়ার করছেন, মানে দুজন মানুষকে দিয়ে একই সাথে এক্সপেরিমেন্ট শুরু করেছেন। দুজন 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 একটা করে এক্সপেরিমেন্টে, একজন টিচার একজন স্টুডেন্ট, একজন টিচার একজন স্টুডেন্ট, এইভাবে একটা গ্রুপ অফ পিপলের উপর তিনি এক্সপেরিমেন্ট করেছেন। এক্সপেরিমেন্টটা প্রথমে হচ্ছে এই দুজন যে পেয়ার তার মধ্যে একজন বিহেভ করবে জাস্ট লাইক টিচার, আর একজন হচ্ছে তার স্টুডেন্ট, আবার একজন বিহেভ করবে একজন টিচার একজন স্টুডেন্ট, এইভাবে একটা গ্রুপ অফ পিপল। টিচারদের ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন এমন ভাবে একটা তিনি এক্সপেরিমেন্টার ঘরটা সাজিয়েছেন যেখানে টিচার আর স্টুডেন্ট, টিচার কিছু পড়াবে এবং সেটা জানতে চাইবে, রিপ্রোডিউস করতে বলা হবে। স্টুডেন্ট যদি ঠিক বলে তো ঠিক আছে, স্টুডেন্ট যদি ভুল পড়া বলে তাহলে তাকে পানিশমেন্ট দেওয়া হবে, এটা টিচার দেবে এবং সেটাই নির্দেশ। এই পানিশমেন্টের ফলেই কিন্তু স্টুডেন্ট শিখবে। এই পানিশমেন্ট ন্যূনতম পানিশমেন্ট, প্রথমে ন্যূনতম থাকবে, সেটা কি, সেটা হচ্ছে ইলেকট্রিক শক, আর পরবর্তীকালে সেই ইলেকট্রিক শকটা ধীরে ধীরে বাড়ানো হবে। স্টুডেন্ট বা টিচারকে এখানে বলা হয়েছে তুমি তোমার পানিশমেন্ট প্রসিডিওর বুঝে নাও, ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা আছে প্রত্যেক স্টুডেন্টকে, প্রত্যেক টিচারের সামনেই সেই কি দেওয়া আছে ইলেকট্রিক শকের, তুমি পড়াবে, জিজ্ঞেস করবে, রিপ্রোডাকশন ঠিক হলে ওয়েল অ্যান্ড গুড, না হলে তুমি ইলেকট্রিক শক দেবে, এবং সেটা সময়ের সঙ্গে সঙ্গে সেটা ওখানে ইনক্রিজ করার বাটন আছে। ইলেকট্রিক শক তুমি এত মিনিট পর পর বা এতগুলো ভুল বলার পর পর ইনক্রিজ করবে। দেখা গেল প্রত্যেক টিচার কিন্তু অদ্ভুতভাবে জানছেন একটা ইলেকট্রিক শক, যদিও এটা একটা বলে রাখা হয় যে স্টুডেন্টদের বলে দেওয়া হয়েছিল, যারা স্টুডেন্ট হয়েছিল, যে তোমরা অভিনয় করবে ইলেকট্রিক শক পাওয়ার, ওখানে অরিজিনাল ইলেকট্রিক শক থাকবে না, কিন্তু তোমরা একদম অরিজিনাল ইলেকট্রিক শকের মতো অভিনয় করবে, যাতে টিচারের মনের মধ্যে কোনো সন্দেহ না হয় যে তিনি দিচ্ছেন না বা তাতে ওরা পাচ্ছে না পানিশমেন্ট। পুরোটা ওরা ছাত্ররা অভিনয় করবে, যদি ভুল বলে ফেলে ওরা দিলে। এবার স্টুডেন্ট, টিচার জানে না যে সেখানে ইলেকট্রিক শক নেই, তিনি কিন্তু জেনে বুঝে ধাপে ধাপে ইলেকট্রিক শক দিয়ে গেছেন তারা, এবং প্রত্যেকে বাড়িয়েওছেন, এবং রেজাল্টের শেষে দেখা গেছে যে as a rule the teachers would give the students an electric shock every time they made a mistake. The switch was pressed to give. He even increased the electric shock each time. এমনকি ইনক্রিজ করে গেছে ইলেকট্রিক শক। অ্যাজ অ্যান এক্সপেরিমেন্টার মিলগ্রাম গেভ হিজ অর্ডার্স টু দ্য টিচার্স ইচ টাইম অ্যান্ড দ্য টিচার্স ওবেড দোজ অর্ডার্স। এ ম্যাক্সিমাম 65% অফ টিচার্স শোড ওবিডিয়েন্স। দেখা গেছে পুরো যতগুলো টিচার ওই এক্সপেরিমেন্টে কাজ করেছে তার মধ্যে 65% টিচার সম্পূর্ণ ভাবে ইনস্ট্রাকশনকে ওবে করে ইলেকট্রিক শক বাড়িয়ে গেছেন, মানে তারা যা জানেন যে বাড়াচ্ছেন সেভাবে বাড়িয়ে গেছেন। খুব কম টিচার তারা বলেছে
মানে কিছু দূর যাওয়ার পর তারা বলেছে না, এটা করা ঠিক নয়, ইলেকট্রিক শকটা কখনো পানিশমেন্ট হতে পারে না, হোক এটা সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট বলে তারা সরেছে। কিন্তু দেখা গেছে 65% টিচার কিন্তু কন্টিনিউয়াস ইলেকট্রিক শক বাড়িয়ে গেছেন, ইভেন তারা জানেন যে এত ভোল্টের পর মৃত্যু হতে পারে, কারণ তারা ওবিডিয়েন্ট, তারা ওই এক্সপেরিমেন্টের জন্য তারা সিলেক্টেড হয়েছে এবং তারা ইনস্ট্রাকশন শুনতে বাধ্য। তারা জানে যেটা আমাদের ইনস্ট্রাকশন, এই যে তারা জানে যে আমার ইনস্ট্রাকশন আমি কেন এটা ফলো করব না, ফলো করে গেছে, তখন আর মাথা খাটায়নি বা কোনো সেন্সিটিভিটি কাজ করেনি। অর্থাৎ ওবিডিয়েন্স কিন্তু এই জায়গায় কাজ করে, সেখানে গিল্টটা পর্যন্ত সরিয়ে দেয় যদি প্রত্যক্ষভাবে আদেশ আসে একটা অথরিটি ফিগারের থেকে। এখানে আমরা লাস্ট দেখবো ওবিডিয়েন্সের কারণগুলো, কজেস অফ ওবিডিয়েন্স। Psychologists and sociologists, most notably studied in Stanley Milgram's classic obedience experiment, have identified several core factors that drive people to obey. অনেকগুলো কোর ফ্যাক্টর পাওয়া গেছে মিলগ্রামের এই এক্সপেরিমেন্ট থেকে, যে কেন মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে ওবিডিয়েন্ট হয়ে গিয়ে, বা কেন হয়, তার সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি। legitimacy of authority, অর্থাৎ people are more likely to obey individuals perceived to hold legitimate social power, status or expertise. This is often reinforced by symbols of authority such as uniforms or prestigious setting. দেখা গেছে মানে এটা ব্যাখ্যা যে একটা অথরিটি ফিগার যখন আমায় কিছু বলছে তখন আমরা সেটা করতে বাধ্য হয়ে যাই, আমাদের মাথা আর আলাদাভাবে অন্য কোনো ব্যাখ্যা দান করায় না বা সাইকোলজিক্যাল কোনো অন্য কিছু ক্রিয়া করে না। এবং সেটা যদি সেটা অথরিটি ফিগার না হয়, যদি একটা ইউনিফর্ম মানে একটা ড্রেসের ভাবে আসে, যে একটা পুলিশের ড্রেস পরে আছে, খাকি ড্রেস, সে পুলিশ কি পুলিশ নয়, সে এটা করতে পারে না, আমাদের মাথায় কাজ করবে না। ও পুলিশ বলেছে আমরা করে ফেললাম। এরকম অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে একটা ড্রেসকেও আমরা অথরিটি ফিগার বানিয়ে নিয়ে আমরা অনেক উল্টোপাল্টা কাজও করে গেছি, সেখানে আমাদের মাথায় থাকে না যে এটা অথরিটি ফিগার হলেও কোথাও একটা মরালিটি বা কোথাও একটা কোড অফ কন্ডাক্ট রয়েছে। The agentic state. Individuals often shift from an autonomous state where they feel responsible for their actions into an agentic state. In this state, they view themselves merely as an agentic state, agent executing another person's wishes, which reduces their perceived personal guilt. যে এজেন্টিক স্টেট, এই এজেন্টিক স্টেটটা হচ্ছে এই যে নির্দেশ দিয়ে দেওয়া হয়, যে ফলো করছে এক্সিকিউট করছে সেভাবে আমি তো করছি না, আমি তো একজনের নির্দেশটা এখানে ক্যারি আউট করছি, এটা তো আমার নয় কিছু, সে নিজেকে ওখান থেকে আলাদা করে ফেলে, তার এই যে ডিটাচমেন্ট তৈরি হয়ে যায়, সে নিজেকে এজেন্ট ভাবে, অর্থাৎ সে জাস্ট ক্যারি ওভার করছে, এখানে তার কোনো দায় নেই। এইভাবে সাইকোলজিক্যালি তার কোনো কমিটমেন্ট থাকে না, সে শুধু কাজটা এক্সিকিউট করার মতো করে দেয়, তার যে একটা মরাল কমিটমেন্ট রয়েছে সে এইগুলো থেকে ডিটাচড হয়ে যায়। ফিয়ার অফ পানিশমেন্ট, এটা তো থাকেই, অথরিটি ফিগারের থেকে বাবা আমার কি নাকি শাস্তি হবে, আমার জীবন বরবাদ হবে, আমি করতে থাকি। গ্র্যাজুয়াল কমিটমেন্ট, অথরিটি ফিগার্স অফেন স্টার্ট উইথ স্মল সিমিংলি হার্মলেস রিকোয়েস্ট, ওই অনেকটা ফুট ইনডোর যে কৌশলটা, অর্থাৎ অথরিটি প্রথমে একটা বাজে কাজ করতে বললে লোকেরা করবে না, একটা ছোট বলে, সেই ছোটটা খুব ছোট নেগলিজেবল করে, তারপর একটু বাড়ায়, তারপর একটু বাড়ায়, এভাবেও অনেক সময় অনেক নেগেটিভ কাজও করিয়ে নেওয়া হয় অথরিটি ফিগারের নির্দেশে। Gradual commitment বলে তাকে। Psychological distance, obedience increases when the consequences of the actions are distant, abstract, or when the victim is physically removed or unseen. অনেক সময় ওবিডিয়েন্ট হয়ে আমরা অনেক বাজে কাজও করি যদি ভিকটিমকে চোখের সামনে দেখতে না পাই, দূর থেকে হয়ে যায় বিষয়টা। ও আমাকে বলেছে এই মাইনেটা সবার জন্য বরাদ্দ করে দিতে, আমি ক্যাশিয়ার, যারা মাইনে পাবে তারা বাইরের কাউন্টার থেকে মাইনে পাবে বা টাকা পাবে, আমাকে কেটে নিতে বলেছে, আমি কেটে নিয়েছি, আমি চোখে তো দেখছি না কাদের কাটছি, তাদের চিনিও না।
এই যে ডিটাচমেন্ট, এই যে ডিস্ট্যান্ট যে বিষয়টা, এটাও কিন্তু কাজ করে ওবিডিয়েন্সের দ্বারা বাজে কাজ করিয়ে নেবার সময়। Buffering and de-individuation, shared responsibility or structural hierarchies can act as a buffer. When individuals operate in a group or as a part of a larger machine, personal accountability feels diluted. এটাও হয়, অনেকে মিলে একসঙ্গে যখন একটা অথরিটি ফিগারের উদ্দেশ্য ইনস্ট্রাকশন আমরা এক্সিকিউট করি, তো সবাই মিলে করছি বলে আমার একা করার জন্য যে দায়বদ্ধ বা দায়ভার মনের মধ্যে সেটা থাকে না, সেটা ডাইলিউটেড হয়ে যায়। একটা যখন গ্রুপ অফ সোলজার একটা গরিব গ্রামে, হয়তো পরাজিত দেশের গরিব গ্রামে ঢুকে অবারিত অত্যাচার করে, তখন কিন্তু অনেকটা এই মেন্টালিটি থাকে যে আমার নেতা বলেছে ওদেরকে লুটে নাও, কিন্তু সেখানে সবাই তো করছে, আমি তো একা নই, আমি একা নই বলেই আমার দায় নেই, যেন আমার কোনো পাপ নেই, এরকম একটা বোধ তৈরি হয়ে যায় মানুষের মধ্যে। তো ওবিডিয়েন্সের এই কজেস গুলো আমরা দেখলাম কিভাবে সমাজ, কিভাবে সোসাইটি, কিভাবে গ্রুপ আমাদেরকে প্রভাবিত করে দেয় আমাদের আচরণকে। তো এইগুলো পড়ার, এইগুলো জানার, এই কারণগুলো জেনে আমরা কি করব, আমরা অবশ্যই সচেতন হব, এবং অবশ্যই আমাদের 12-এর থার্ড সেমিস্টার আমরা আরো ভালোভাবে জানলাম, সেটার প্রমাণ থাকবে আমাদের পরীক্ষার খাতায়, এবং আমরাও সচেতন থাকব আমাদের বিহেভিয়ারের ক্ষেত্রে। আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ। বাই, ভালো থেকো সবাই এবং পড়াশোনা করো।